হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে বিস্তারিত একটু বলার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা বাংলাদেশের ছিটমহল, সমুদ্রসীমা, স্থলসীমা, বিভিন্ন জেলার পূর্ব নাম, জাতীয় বিষয়াবলী, ইনশাল্লাহ প্রতিটি বিষয় নিয়ে বলার চেষ্টা করব। বাংলাদেশের জেলা, পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে কি 64টি জেলা রয়েছে। স্বাধীনতার পূর্বে বাংলাদেশে কি জেলা ছিল? এদের বলা হতো কি বৃহত্তর জেলা, যেমন ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, এগুলো কি ছিল আমাদের কি বৃহত্তর জেলা। বাংলাদেশের প্রস্তাবিত 65তম জেলা হচ্ছে আমাদের কি ভৈরব। এরপর আমরা দেখব প্রত্যেক বিভাগের ক্ষুদ্রতম এবং বৃহত্তম জেলা। যেমন দেখো, ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হচ্ছে কি টাঙ্গাইল এবং ক্ষুদ্রতম সবচেয়ে ছোট জেলা হচ্ছে আমাদের কি নারায়ণগঞ্জ। এরপর চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি, ক্ষুদ্রতম হচ্ছে কি ফেনী। রাজশাহীতে কি নওগাঁ হচ্ছে বৃহত্তম জেলা এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে কি জয়পুরহাট। রংপুরে কি দিনাজপুর সবচেয়ে বড় এবং লালমনিরহাট সবচেয়ে ছোট জেলা। খুলনার ক্ষেত্রে কি খুলনা জেলাই সবথেকে বড় এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে কি মেহেরপুর। বরিশালের ক্ষেত্রে সবচেয়ে বড় জেলা হচ্ছে আমাদের কি ভোলা এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে কি ঝালকাঠি। সিলেট বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে সুনামগঞ্জ এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে হবিগঞ্জ। ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে ময়মনসিংহ এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে কি শেরপুর। এখন আমরা দেখার চেষ্টা করব যে প্রত্যেক বিভাগে কতগুলো করে জেলা রয়েছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জেলা রয়েছে কি ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 13টি জেলা রয়েছে। এরপরে রয়েছে আমাদের কি চট্টগ্রাম বিভাগ, সেখানে কি 11টি জেলা রয়েছে। এরপর খুলনা বিভাগে রয়েছে কি আমাদের কি 10টি জেলা। রাজশাহী এবং রংপুরে প্রতি ক্ষেত্রে 8টি করে জেলা রয়েছে। বরিশালে রয়েছে কয়টি জেলা? 6টি জেলা। সিলেট এবং ময়মনসিংহে 4টি করে জেলা রয়েছে। জেলার পূর্ব নাম, এই ক্ষেত্রে আমি সবথেকে ইম্পর্টেন্ট জেলাগুলোর পূর্ব নাম এখানে দিয়েছি। পরীক্ষায় বারবার এই নামগুলোই বেশি এসে থাকে। যেমন মুন্সিগঞ্জ, পূর্বে তার নাম কি ছিল? বিক্রমপুর। যেমন গাজীপুরের পূর্ব নাম ছিল কি ভাওয়াল। জামালপুরের পূর্ব নাম কি ছিল? সিংহজানি। এই দেখো, নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? সুদারাম, ভলুয়া। বরিশালের পূর্ব নাম কি ছিল? চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর, বাখরগঞ্জ। এই নামগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মুখস্থ করে নিবে আশা করি। এরপরও আমি প্রতিটি জেলারই পূর্ব নাম দেওয়ার চেষ্টা করেছি, চাইলে সেগুলো মুখস্থ করতে পারো। যেমন ঢাকা জেলার ক্ষেত্রে দেখো, ঢাকার পূর্ব নাম কী ছিল? জাহাঙ্গীরনগর। টাঙ্গাইলের পূর্ব নাম ছিল আটিয়া। নারায়ণগঞ্জের পূর্ব নাম ছিল কি সোনারগঞ্জ। ফরিদপুরের পূর্ব নাম কী ছিল? ফাতেহাবাদ। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এরপর দেখো, চট্টগ্রামের সকল জেলার পূর্ব নাম কোনগুলো ছিল, এর মধ্যে ইম্পর্টেন্টগুলো তোমরা কি মনে রাখতে পারো। এরপর খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেইগুলোর পূর্ব নাম। যেমন খুলনা জেলার পূর্ব নাম কী ছিল? জাহানাবাদ। নড়াইলের পূর্ব নাম কী ছিল? নড়াল। কুষ্টিয়ার পূর্ব নাম কী ছিল? নদিয়া। এগুলো তোমরা কি দেখতে পারো। রাজশাহী জেলার ক্ষেত্রে দেখো পূর্ব নামগুলো। রংপুর বিভাগের অন্তর্গত জেলাগুলোর পূর্ব নাম দেখো। সিলেট বিভাগের ক্ষেত্রে তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে ময়মনসিংহের ক্ষেত্রে অন্যান্য নাম দেখো, ঢাকাকে আমরা কি বলে থাকি? রিকশার নগরী। বরিশালকে আমরা কি বলি? বাংলার ভেনিস, কারণ সেখানে কি অনেক শস্য উৎপন্ন হয়। এরপর দেখো, চট্টগ্রামকে আমরা কি বলে থাকি? হেলদি সিটি, যেহেতু অনেক গাছপালা রয়েছে। এছাড়া হচ্ছে আমাদের কি বাণিজ্যিক রাজধানী। রাজশাহীকে বলা হয় কি সিল্ক সিটি বা গ্রিন সিটি। সমুদ্রসীমা, স্থলসীমার মতোই ভারত এবং মায়ানমার দুইটি দেশের সাথে আমাদের কি সমুদ্রসীমা রয়েছে। সমুদ্রসীমা নিয়েও দুইটি দেশের সাথে আমাদের কি বিরোধ ছিল, যা আমরা বিভিন্ন মামলার মাধ্যমে সমুদ্র বিজয় অর্জন করেছি। বাংলাদেশের সাথে মায়ানমারের যে সমুদ্র বিরোধ, তার নিষ্পত্তি হয় জার্মানির হামবার্গে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইটলসের রায়ের মাধ্যমে। 2012 সালের 14 মার্চের মামলার রায়ের মাধ্যমে আমরা কি 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র বিজয় করেছি। ভারতের সাথে আমাদের সমুদ্র বিরোধ ছিল 25,602 বর্গ কিলোমিটার। 2014 সালে 7 মার্চ নেদারল্যান্ডে অবস্থিত স্থায়ী সালিসি আদালত বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা সংক্ষেপে আমরা কি বলবো পিসিএ, এই আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ 19,466 বর্গ কিলোমিটার সমুদ্র বিজয় অর্জন করে। ভারত এবং মায়ানমারের কাছ থেকে সমুদ্র বিরোধ নিষ্পত্তির পর, অর্থাৎ সমুদ্র বিজয়ের পর, আমাদের বর্তমান সমুদ্র সীমা হচ্ছে 1,18,831 বর্গ কিলোমিটার। সমুদ্র সীমাকে চাইলে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে কি রাজনৈতিক সীমানা, এটা হচ্ছে আমাদের কি 12 নটিক্যাল মাইল। এই যে 12 নটিক্যাল মাইল, এর মাঝখানে আমরা সকল কিছুই করতে পারবো। এটা হচ্ছে আমাদের কি ভূখণ্ডের অংশ। এরপর রয়েছে কি একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা হচ্ছে আমাদের কি 200 নটিক্যাল মাইল। এই জায়গা থেকে আমরা সকল খনিজ সম্পদ সেগুলো হচ্ছে কি আহরণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কি নিজস্ব সমুদ্র সীমা। এরপর হচ্ছে আমাদের কি মহীসোপান অঞ্চল।
চট্টগ্রামের উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের কি মহীসোপান অঞ্চল। মহীসোপান অঞ্চলে প্রাণীজ এবং অপ্রাণীজ সম্পদের উপর সার্বভৌম অধিকার কি দেশের রয়েছে। যত ধরনের মামলা এবং সমুদ্র নিয়ে বিরোধ রয়েছে এই মহীসোপান অঞ্চলেই তা হয়ে থাকে। এরপর হচ্ছে কি ঢাকা। ঢাকার পূর্ব নাম কী ছিল? ডাসা। লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ ১৯৮২ সালের ৪ অক্টোবর ডাসা থেকে নাম পরিবর্তন করে ঢাকা করা হয়। ঢাকা এই পর্যন্ত ৫ বার বাংলার রাজধানী হয়েছিল। ১৬১০ সালে, ১৬৬০ সালে এবং বঙ্গভঙ্গের সময় ১৯০৫ সালে এবং পাকিস্তান সরকারের সময় ১৯৪৭ সালে এবং স্বাধীনতার পর ১৯৭১ সালে। রাজধানীর যে উন্নয়ন কাজ, এইসব কাজ করে থাকে কি রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বা এটাকে বলা হয় কি রাজুক। রাজুকের পূর্ণ নাম কী ছিল? ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। ঢাকার উন্নয়নের লক্ষ্যে ডিআইটি ১৯৫৯ সালে প্রথম মহাপরিকল্পনা ফার্স্ট মাস্টার প্ল্যান হাতে নেয়। রাজুকের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুলশান মডেল টাউন, বনানী মডেল টাউন, হাতিরঝিল। এই হাতিরঝিলের নকশা করেন কি স্থপতি এহসান খান। এরপর হচ্ছে আমাদের কি জাতীয় বিষয় বলি। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি জাতীয় প্রতীক। পানিতে ভাসমান শাপলা এবং দুই পাশে দুইটি ধানের শীষ, উপরে 3টি পাট পাতা এবং পাশে দুইটি দুইটি করে 4টি তারকা রয়েছে। পানি, ধান এবং পাট বাংলাদেশের নিসর্গ এবং অর্থনীতিকে বুঝিয়ে থাকে। এইখানে আমাদের এই শাপলা ফুল হচ্ছে আমাদের অঙ্গীকার, সৌন্দর্য এবং সুরুচির প্রতীক। তারকাগুলো আমাদের জাতির লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষাগুলো বুঝিয়ে থাকে। পটুয়া কামরুল হাসান এই জাতীয় প্রতীকের নকশা করেন। কামরুল হাসান শিল্পী মোহাম্মদ ইদ্রিস সহ বেশ কয়েকজনকে এগুলো বাস্তবায়নের দায়িত্ব দেন। এখানে ইদ্রিস তৈরি করেন ভাসমান শাপলা ফুল, আর শামসুল আলম তৈরি করেন দুই পাশের ধানের শীষ বিশিষ্ট পাট পাতা ও 4টি তারকা। এই দুইজনের নকশা মিলিয়ে আমাদের জাতীয় প্রতীক কী করে চূড়ান্ত রূপ লাভ করে। এরপর হচ্ছে আমাদের কি রাষ্ট্রীয় সিলমোহর। এই সিলমোহরটি ডিজাইন করেন এস.এন. সাহা। লাল বৃত্তের মাঝে হলুদ বর্ণের মানচিত্র এবং তার উপরে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে হচ্ছে সরকার, এবং দুই পাশে দুইটি করে 4টি তারকা রয়েছে। এই 4টি তারকা হচ্ছে আমাদের সংবিধানের 4টি মূলনীতিকে নির্দেশ করে থাকে। এরপর হচ্ছে আমাদেরকে জাতীয় পতাকা। স্বাধীনতার পূর্বে আমাদের জাতীয় পতাকা ছিল এইরকম, যে সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে কি আমাদের লাল রঙের বৃত্ত, এবং লাল রঙের বৃত্তের ভিতরে ছিল আমাদের কি হলুদ রঙের মানচিত্র। এই মানচিত্রটি ফুটিয়ে তুলতে অসুবিধা হওয়ার কারণে ১৯৭২ সালের ১২ই জানুয়ারি জাতীয় পতাকা থেকে মানচিত্র সরিয়ে ফেলা হয়। বর্তমানে যে আমাদের পতাকা রয়েছে সেটা হচ্ছে ১৯৭২ সালের ১৭ই জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। এই পতাকার ডিজাইনটি করেন আমাদের কি পটুয়া কামরুল হাসান। এই পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে আমাদের কি 6 মিটার, এবং বৃত্ত হবে সেটা হচ্ছে ব্যাস হবে সেটার কি 2 মিটার, এবং আমাদের এই বৃত্তটা সেটা হচ্ছে মাঝখানে না থেকে কি খানিকটা বাঁদিকে থাকবে। জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে গানটি রচনা করেন। এই গানটি গগন হরকরার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে গানটির অনুকরণে রচিত হয়েছে। বঙ্গদর্শন পত্রিকায় ১৯০৫ সালে বাংলায় ১৩১২ বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় গানটি প্রকাশিত হয়, এবং এই গানটি রবীন্দ্রনাথের গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে কি জাতীয় সঙ্গীত। জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রে জহির রায়হান ১৯৭০ সালে প্রথম এই গানটি চিত্রায়ন করেন, এবং স্বাধীনতার ইশতেহারে ১৯৭১ সালের ৩ মার্চ পল্টনের ময়দানে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়, এবং ১৯৭২ সালে ১৬ই ডিসেম্বর সংবিধানে এই গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। এটি মূলত হচ্ছে একটি কি কবিতা। ২৫ চরণ বিশিষ্ট কবিতার প্রথম 10 চরণকে আমাদেরকে জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা দেওয়া হয়, তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম 4 চরণ বাজানো হয়। গানটির ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। এছাড়া ভারত এবং শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীতেরও রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে আমাদেরকে রণসঙ্গীত। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মদল, এই গানটি হচ্ছে আমাদের কি রণসঙ্গীত। গানটি রচনা করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই গানটি সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। নতুনের গান শিরোনামে ঢাকায় শিখা পত্রিকায় ১৯২৮ সালে ১৩৩৫ বঙ্গাব্দে বার্ষিক সংখ্যায়, কোন সংখ্যায়? বার্ষিক সংখ্যায় সর্বপ্রথম প্রকাশিত হয়। এরপর হচ্ছে ক্রীড়া সঙ্গীত। আমাদের ক্রীড়া সঙ্গীতটা হচ্ছে এইরকম। বাংলার দুরন্ত সন্তান আমরা দুর্গম দুর্জয়, ক্রীড়া জগতের শীর্ষে রাখবো আমরা গর্বের পরিচয়। ক্রীড়া সঙ্গীতটি গীতিকার হচ্ছে সেলিনা রহমান এবং সুর করেন খন্দকার নুরুল আলম, এবং সঙ্গীতটি 10 চরণ বিশিষ্ট।
এরপর হচ্ছে আমাদের কি জাতীয় ফুল। জাতীয় ফুল হচ্ছে আমাদের কি শাপলা, যেহেতু আমাদের হাওর বাওর খাল বিল প্রতি জায়গায় আনাচে কানাচে এই ফুলটি হয়ে থাকে। এরপর আমরা যদি দেখি আমাদের জাতীয় পাখি কোনটা, সেটা হচ্ছে কি দোয়েল। জাতীয় ফল সেটা হচ্ছে কাঁঠাল। জাতীয় পশু হচ্ছে আমাদের কি রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় বৃক্ষ হচ্ছে আমাদের কি আম গাছ এবং জাতীয় মাছ ইলিশ। এরপর রয়েছে কি আমাদের জাতীয় পুরস্কার। জাতীয় পুরস্কারের মধ্যে রয়েছে যেমন বীর সূচক খেতাব, স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, এরকম পুরস্কারগুলো রয়েছে। এর মধ্যে হচ্ছে আমাদের কি স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার। এটা হচ্ছে কি বেসামরিকদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে আমাদের কি স্বাধীনতা পুরস্কার। 1977 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কারগুলো দিয়ে থাকে, যেমন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্মরণীয় অবদান, ভাষা আন্দোলনে অবদান, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাংবাদিকতা, জনসেবা, সামাজিক বিজ্ঞান, সঙ্গীত, ক্রীড়া, চারুকলা ও পল্লী উন্নয়নে অবদান। এইসব কারণে জাতীয় পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। তোমরা যদি ফিউচারে আরও এরকম ক্লাস পেতে চাও অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে বলতে পারো যে ভাইয়া আমি এরকম ক্লাসগুলো আরও চাচ্ছি। খুব শীঘ্রই হচ্ছে আমরা একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। তো যারা যারা ইন্টারেস্টেড, নিচে হচ্ছে কি আমি একটা গুগল ফর্ম দিয়ে দিলাম, সেখানে তোমাদের যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে তোমাদের নাম এবং ফোন নাম্বারটা দিতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। তোমরা যদি ফিউচারে আরও এরকম ক্লাস পেতে চাও অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে বলতে পারো যে ভাইয়া আমি এরকম ক্লাসগুলো আরও চাচ্ছি। খুব শীঘ্রই হচ্ছে আমরা একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। তো যারা যারা ইন্টারেস্টেড, নিচে হচ্ছে কি আমি একটা গুগল ফর্ম দিয়ে দিলাম, সেখানে তোমাদের যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে তোমাদের নাম এবং ফোন নাম্বারটা দিতে পারো। পূর্ণাঙ্গ রুটিন অনুসারে তোমাদের ক্লাস নেওয়া হবে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এছাড়া জাহাঙ্গীরনগর এবং বিউপির জন্য ম্যাথ এবং আইকিউ। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। তুমি আজকে যে ক্লাসটা করলে পরের দিন সেই ক্লাসের উপরে একটি এক্সাম নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে 150 থেকে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক ধরে ধরে পড়াশোনা করানো হবে। অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। ক্লাসের সকল পিডিএফ এবং ইম্পর্টেন্ট নোটস, রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়াম স্লাইড তোমাদের প্রোভাইড করা হবে। পড়াশোনা রিলেটেড যে কোনো সাপোর্ট তোমাদের দেওয়া হবে। সপ্তাহে একবার তোমার সকল ডাউট কোশ্চেনের সমাধান দেওয়া হবে। পরীক্ষায় যারা লো স্কোর করবে তাদের জন্য আলাদা ডিসকাশন ক্লাসের ব্যবস্থা থাকবে। তো সবার কথা চিন্তা করে ব্যাচের ফি হবে কত? মান্থলি 2000 টাকা করে। আমাদের যে কোয়ালিটি, আমরা চাইলেই এর থেকে হায়ার প্রাইস চার্জ করতে পারতাম, কিন্তু সবার কথা চিন্তা করে মান্থলি 2000 টাকা রেখেছি। তো আজকের জন্য এই পর্যন্তই ভাইয়া। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।